রামায়ণ মহাভারত পুরাণ থেকে ডিমিথ ফিকশন পদ্ধতিতে ইতিহাস নির্মাণ করতে অনেকেরই কষ্ট হয়। অথচ অশোকের ইতিহাস সেই পদ্ধতিতেই তারা বেমালুম তৈরি করেন। আসুন আগে এই ডিমিথ ফিকশনটা কি সেটা জানা যাক। যে কাহিনীতে অলৌকিক বা অতিলৌকিক কাহিনী আছে, যা যুক্তি ও বাস্তবতার বাইরে, তাকে আক্ষরিকভাবে না নিয়ে কাব্যিক অতিকথন হিসাবে নেওয়া, রূপক হিসাবে নেওয়া এবং তা থেকে যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সেই ঘটনা নেওয়া এবং তার ভিত্তিতে নানা সোর্স তুলনামূলকভাবে চর্চা করে ইতিহাসের ন্যারেটিভ নির্মাণ। এ পদ্ধতি যদি পছন্দ না হয়, তাহলে অশোককে কিভাবে ঐতিহাসিক চরিত্ররূপে নির্মাণ করা হলো? আসুন এবার অশোকের কাহিনী যে যে বৌদ্ধ সোর্স থেকে পাওয়া যায় সেগুলো একে একে পরীক্ষা করি। বৌদ্ধ পুরাণ মহাবংশ বলছে, বিন্দুসার যখন অসুস্থ হলেন, অশোক উজ্জয়িনী ছেড়ে পাল্লিপুত্রে ফিরলেন। পিতার মৃত্যুর পর বড় ভাই সুমনকে হত্যা করলেন এবং রাজা হলেন। অশোকের কাছে একদিন এলেন নাগরাজ মহাকাল। তিনি অতীতের 4 বুদ্ধকে দেখেছেন। তিনি ম্যাজিক করে বুদ্ধের মূর্তি হাজির করলেন। অশোক এত মুগ্ধ হলেন, 7 দিন ধরে তার রেশ রইল। তাহলে এখানে যেটা পাওয়া গেল সেটা হলো বৌদ্ধ ধর্মে অশোকের প্রথম আকর্ষণ ঘটছে ম্যাজিকের মাধ্যমে। হ্যাঁ, বৌদ্ধ সোর্সই বলছে কলিঙ্গ যুদ্ধের কোনো ব্যাপারই নেই। মহাবংশ আরও বলছে, অশোক একদিন অনেক নারী ও মন্ত্রী শান্ত্রীদের নিয়ে বিলাস করতে গেলেন আরাম স্থানে। তখন সেখানে বৌদ্ধ সবাই ঘিরে ধরল 80 কোটি ভিক্ষু, কয়েক সহস্র হাজার শ্রমণ, 90 লক্ষ ভিক্ষুণী। সংখ্যাগুলো একবার কল্পনা করুন। ভারতের সেই সময় জনসংখ্যা কত ছিল? একটা সভায় লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে অশোককে ঘিরে রইলেন? এটা বুঝি আপনাদের যুক্তিসঙ্গত ঐতিহাসিক প্রমাণ? এবার আসি অশোক বদন গ্রন্থে। বিন্দুসার অশোককে পাঠালেন তক্ষশিলায় বিদ্রোহ দমন করতে। অশোক যখন পাটলিপুত্র থেকে বেরুতে যাচ্ছেন, তখন দেখা গেল তার কাছে যুদ্ধের অস্ত্র নেই। অশোক বললেন, আমার যদি রাজা হবার যোগ্যতা থাকে তাহলে অস্ত্র হাজির হোক। বলা মাত্রই পৃথিবী খুলে গেল আর দেবতারা অস্ত্র হাজির করতে লাগলো। এটা বুঝি আপনাদের যুক্তিসঙ্গত ঐতিহাসিক প্রমাণ? আসলে অশোকের তক্ষশিলা যাত্রা মহাভারতের নকল, জন্মেঞ্জয়কে নকল। কিন্তু সে কাহিনীতে এমন সব অলৌকিকতা নেই। বিন্দুসার যখন মৃত্যুর দ্বারে, মন্ত্রীরা যখন অন্য পুত্রকে রাজা করতে চাইছে, অশোক বললেন, সিংহাসন যদি আমার হয়, দেবতারা আমায় অভিষিক্ত করুক। সঙ্গে সঙ্গে দেবতারা হাজির হয়ে তাই করলেন। বিন্দুসার দেখে রক্ত বমি করতে করতে মারা গেলেন। এটা বুঝি আপনাদের যুক্তিসঙ্গত ঐতিহাসিক দলিল? অশোক তার বড় ভাই সুসীমকে কৌশলে হত্যা করলেন এবং রাজা হলেন, এটাই হলো ফ্যাক্ট। এরপর অশোক একাই 500 মন্ত্রীর মাথা কেটে ফেললেন। তারপর অশোক হারেমের 500 নারীকে পুড়িয়ে মারলেন। তিনি পরিচিত হলেন চণ্ডাশোক নামে। 7ম দিনে অশোক দেখলেন তার উপপত্নীরা এক সুদর্শন যুবকের সাথে কথা বলছে। অশোক তাদের হাড়গোড় চূর্ণ বিচূর্ণ করালেন। তারপর কাহিনী আছে যে প্রথমে অজাতশত্রু নির্মিত দ্রোণ স্তূপ থেকে বুদ্ধের অস্থি নিয়ে নতুন স্তূপ নির্মাণ করলেন। নাগরা একবার তাকে নাগপ্রাসাদে নিয়ে গিয়ে অনুরোধ করলো যে দ্রোণ স্তূপ অটুট রাখতে। অশোক রাজি হলে নাগরা তাকে ফেরত দিয়ে গেল। এ কাহিনী তো পরিষ্কার বোঝা যাচ্ছে মহাভারতের ছায়া। ভীম ও অর্জুনকে নাগলোকে নিয়ে যাওয়া, এমনকি দ্রোণ নামটা পর্যন্ত। অশোক এবার 84,000 স্তূপ নির্মাণ করে চণ্ডাশোক থেকে ধর্মাশোক হলেন। এটা আপনাদের যুক্তিসঙ্গত ঐতিহাসিক প্রমাণ? কিন্তু একটা লক্ষণীয় বিষয়, বৌদ্ধ মূল সোর্সেই কলিঙ্গ কাহিনী নেই। এরপর আছে অশোক তার ভাই বিতাশককে ঠকিয়ে বৌদ্ধ করলেন। ঠকিয়ে ধর্মান্তর করা। অশোক তার প্রেসিডেন্স হয়ে গেল। এরপর অশোকের এক বিখ্যাত উক্তি আছে। তিনি একবার তার রানীকে বলছেন, আমি ক্ষত্রিয়, আমি পেঁয়াজ খাই না। ক্ষত্রিয় পেঁয়াজ খেত কিনা আমার জানা নেই, আর আমার এই মুহূর্তে তা জানার দরকারও নেই। আমরা লক্ষ্য করছি অশোক বৌদ্ধ হয়েও নিজেকে ক্ষত্রিয় বর্ণ বলছেন। তাহলে আমাদের ধরে নিতে হবে অশোক বৌদ্ধ আদেও হননি। আর না হলে বুঝতে হবে অশোকের প্রমাণে যে বৌদ্ধরা ঠকিয়ে ধর্মান্তর করত এবং জাতপাত তারাই বজায় রেখেছিল। বুদ্ধ ঘোষের সামন্তব সাধিকা গ্রন্থে এই কাহিনীগুলো আছে। এবার অশোকের পুত্র ও কন্যার বিষয়ে আসা যাক। অশোকের পুত্র দশরথের প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে, শিলালিপি আছে, তাতে তার আজীবক প্রীতির কথা জানা যায়। সুতরাং দশরথ ঐতিহাসিক সন্দেহ নাই। নামটা খেয়াল করুন,
দশরথ রামের পিতা, গৌতম বুদ্ধ জাতকে বলছেন তিনি পূর্ব এক জন্মে রাম ছিলেন। সেই জাতক থেকেই অশোক পুত্রের নামকরণ করেছিলেন কিনা তা জানার উপায় নেই, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণে অশোক যে রামায়ণের অনুরাগী তা বেশ বোঝা যাচ্ছে। অথচ অশোকের ইতিহাস বিখ্যাত পুত্রকন্যা মহেন্দ্র ও সংঘমিত্রার কোনো সমকালীন প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। অশোকের পুত্র মাহিন্দ বা মহেন্দ্র এবং সংঘমিত্রা তার কাহিনীর উল্লেখ আছে মহাবংশ, দিব্যবংশ ও বুদ্ধ ঘোষের সমন্তব সাধিকা গ্রন্থে। তাহলে দেখা যাচ্ছে মহেন্দ্র ও সংঘমিত্রার কাহিনী অশোকের আমলের প্রায় 700-800 বছর বাদের। এর ভিত্তিতে এদের ঐতিহাসিক বলতে চান? আচ্ছা বলুন, সেক্ষেত্রে ইতিহাস নির্মাণের এই মেথোডোলজি আপনি মেনে নিলেন যে কারো নাম উল্লেখ যদি তার ধরে নেওয়া সময়কালের 700-800 বছর বাদে উল্লেখ থাকে তাহলে তিনি ঐতিহাসিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই লজিকে হিন্দু পুরাণে উল্লেখিত সমস্ত মানব চরিত্র নিশ্চয়ই ঐতিহাসিক, এবারও নিশ্চয়ই মেনে নেবেন আপনারা। বেশ, তাহলে বৌদ্ধ ইতিহাস হলে 700-800 বছর বাদের উল্লেখ হলে সেটা ঐতিহাসিক, আর হিন্দু পুরাণ হলে তা ঐতিহাসিক নয়। এরকম যদি কারো ইতিহাস চেতনা হয়, সেই মহাপুরুষকে আমার মহা প্রণাম জানিয়ে আমি পাশ কাটলাম, কারণ সর্বক্ষেত্রে আপনার মেথোডোলজি এক নয়, মানে আপনারা সাম্প্রদায়িক এবং আপনার একটা এজেন্ডা আছে। আচ্ছা, এবার সংঘমিত্রার কাহিনী পড়া যাক। আমরা কি পড়েছি যে সংঘমিত্রা বোধিবৃক্ষের ডাল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তৎকালীন রাজা দেবনাম প্রিয়তোষীর অনুরোধে এবং অনুরাধাপুরে পৌঁছান। 700-800 বছর পরের টেক্সটে ধরে নিলাম এটা ঐতিহাসিক, কিন্তু নাগ আর গরুরের কি হবে? সংঘমিত্রা যখন শ্রীলঙ্কা যাত্রা করলেন, পথে নাগরা তাকে ঘিরে ধরল বোধিবৃক্ষের সেই ডালকে। সংঘমিত্রা কি করলেন? তিনি তখন গরুর রূপ ধরে সেই নাগেদের তাড়ালেন। তাহলে আমরা কি মেনে নিচ্ছি যে নাগ আর গরুরও ঐতিহাসিক? যদি বলেন সংঘমিত্রা ঐতিহাসিক, কিন্তু সংঘমিত্রার ওই অলৌকিক কাহিনী এবং নাগ ও গরুর ঐতিহাসিক নয়, তাও মেনে নিলাম। সেক্ষেত্রে আপনি যে মেথোডোলজি নিলেন তাকেই বলে ডিমিথ ফিকশন, মানে অলৌকিক কাহিনীকে রূপক হিসাবে নেওয়া বা কাব্য হিসাবে নেওয়া এবং যুক্তিসঙ্গত ও বাস্তববাদী কাহিনীকে ইতিহাস হিসাবে নেওয়া। আপনাদের এই মেথোডোলজি মেনে নিলাম। একইভাবে এই মেথোডোলজি আমরা প্রয়োগ করছি রামায়ণ, মহাভারত ও হিন্দু পুরাণগুলোর উপরে। ডিমিথ ফিকশন, রেশনাল আন্ডারস্ট্যান্ডিং কি এবার মেনে নিতে পারছেন? যদি পারেন তাহলে আপনি নিরপেক্ষ ইতিহাস চর্চা করছেন, আর যদি না পারেন তাহলে আপনি এজেন্ডাধারী বা ঝান্ডাধারী সাম্প্রদায়িক যুক্তির নামে কুযুক্তি চালাচ্ছেন। ভুলেও ভাববেন না আমি শুধু বৌদ্ধ গ্রন্থগুলোকে নিয়ে এই মেথোডোলজির কথা বলছি। আমি সহস্র বুদ্ধি, দু জায়গায় কখনোই দুরকম হব না। ডিমাইথ ফিকশন পদ্ধতিতে আমি ইতিহাস খুঁজতে ইচ্ছুক, তাতে যে কোনো রিলিজিয়ান হতে পারে। আচ্ছা, এবার অশোকের শিলালিপিতে ফিরি। মৌর্য বংশ শূদ্র বংশ, কিন্তু কর্মগুণে চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় হয়েছিলেন। বৈদিক ধর্ম যে আসলে জন্মভিত্তিক জাতপাতে বিশ্বাস করে না, চন্দ্রগুপ্ত ও অশোকের উত্থান তার সবচেয়ে বড় প্রমাণ। চন্দ্রগুপ্তের সেনাপতি ছিলেন পুষ্যগুপ্ত, যিনি ছিলেন বৈশ্য। বৈদিক গুণকর্ম বর্ণাশ্রম যদি সত্যিই এক্সপ্লয়টিভ হতো, তাহলে অশোক শূদ্র হয়েও এবং অসীম ক্ষমতার অধিকারী হয়েও এবং তথাকথিত বৌদ্ধ হয়েও সে ব্যবস্থার পরিবর্তন করলেন না কেন? বর্ণাশ্রমকে যদি কেউ জন্মভিত্তিক জাতপাতের সাথে এক করে দেখতে চান, তাহলে আপনাদের লজিকেই অশোকের উদাহরণেই প্রমাণিত হচ্ছে শূদ্রই হলো শূদ্রদের শত্রু, এবং বৌদ্ধ হলো শূদ্র বা আধুনিক রাজনীতির আর এক এজেন্ডার টার্মিনোলজিতে দলিতের শত্রু হলো বৌদ্ধ। গৌতম বুদ্ধ নিজে দলিত শব্দ গরিব অর্থে ব্যবহার করেছেন। সুতরাং বর্তমানে দলিত শব্দ জাতপাত কায়েম করার জন্য যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় তা আসলে গৌতম বুদ্ধের অপমান। অশোক যদি শূদ্র ও বৌদ্ধ হন, তাহলে বলতেই হয় তিনি শূদ্র ও বৌদ্ধ হয়েও জাতপাতের অবসান ঘটাননি। আসলে গৌতম বুদ্ধ বর্ণাশ্রম ধর্ম ও বাস্তবতায় বিশ্বাস করতেন। বহু সূত্রে ও জাতকের কাহিনীতে চণ্ডালকে চণ্ডালী বলা আছে। গৌতম বুদ্ধ কোনো চণ্ডালকে ব্রাহ্মণ বলে সম্বোধন করেননি। বৌদ্ধ কোনো কাহিনীতে কোনো চণ্ডাল বা পঞ্চম বর্ণ কখনো বুদ্ধ হননি। উল্টো দিকে মহাভারতে আমরা পাই শাস্ত্রজ্ঞ চণ্ডাল, যিনি বিশ্বামিত্রকেও শাস্ত্র উপদেশ দিচ্ছেন। মহাভারতে আমরা পাই ধর্মব্যাদকে, যিনি পঞ্চম বর্ণ নিষাদ, কিন্তু যার মুখে আমরা শুনি দুই শ্রেষ্ঠ ধর্মের কথা, অহিংস ও অনৃশংস। এদিকে গৌতম বুদ্ধ মতে অধিকাংশ বোধিসত্ত্ব, অধিকাংশ পূর্বের বুদ্ধ হয় ব্রাহ্মণ আর না হয় চণ্ডাল। গৌতম বুদ্ধের ধর্মে চণ্ডাল ও নিষাদের ইহজন্মে
বুদ্ধ হবার কোনো রাস্তা নেই, তাদের পরজন্ম অবধি অপেক্ষা করতে হবে। দেখবেন সেই জন্যে যতগুলো বুদ্ধ হয়েছেন তারা হয় ব্রাহ্মণ না হয় ক্ষত্রিয়। সুতরাং গৌতম বুদ্ধের ধর্ম ইহজাগতিক অর্থে সেকুলার নয়, উল্টো দিকে বেদব্যাস নিজে নিষাদ। তিনি রচনা করেছেন মহাভারতে, যা ধারণ করে আছে গীতা, বৈদিক ধর্মের নির্যাস ও সংস্কারের বাণী। এবার আসি অশোকের শিলালিপিতে। আচ্ছা, অশোক নিজে কি বলছেন? তিনি কোন ধর্ম অনুসরণ করেন? তিনি বলছেন পুরাণা প্রকৃতি অনুসরণ করেন। এই পুরাণা প্রকৃতি বলতে বৈদিক ধর্ম বোঝায়। সবার সাথে আমার চ্যালেঞ্জ রইল যে আপনারা প্রমাণ করতে পারবেন পুরাণা প্রকৃতি মানে বৌদ্ধ? যদি না পারেন তাহলে শিলালিপির অশোক নিশ্চিতভাবেই সনাতন ধর্মের অনুসারী। অশোক যে সত্য বলা ও অহিংসা ও পিতামাতা ব্রাহ্মণ সমন শ্রদ্ধা ধর্মের কথা বলেছেন তা উপনিষদ ও অশোকের পূর্ব ধর্মসূত্র ও ধর্মশাস্ত্রে লেখা আছে, যেমন গৌতম ও আপস্তম্ভ ধর্মসূত্র। গৌতম বুদ্ধ ও মহাবীর সেই বেদ উপনিষদের ধর্মই শিক্ষা দিয়েছেন। অশোক তার পঞ্চম রক এডিট মানে সম্রাট হবার প্রায় ১৩ বছর পর মহামাত্রদের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের যত্ন নেবার। এটাই প্রমাণ করে অশোক বর্ণ ধর্মের বাস্তবতা স্বীকার করতেন। তার মানে এটা আবার নয় যে জাতপাতে বিশ্বাস করতেন। স্বয়ং গৌতম বুদ্ধও বর্ণাশ্রমের বাস্তবতা স্বীকার করেছেন। সে প্রসঙ্গেও আসবো, আলোচনা করব। দেখতে থাকুন আপনারা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন ঐতিহাসিক আলোচনা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।